হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শুভঙ্কর। তো আমরা যে কারণে এই ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে ইন্ডিয়ান পলিটির একটা খুব ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ডিসকাস করবো এখন। তো চ্যাপ্টারটা হচ্ছে ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট। তো এই টপিকটা বা এই চ্যাপ্টারটা যে শুধুমাত্র যারা প্রিপারেশন নিচ্ছে বা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছে বা স্টুডেন্ট তাদের জন্য যে ইম্পর্টেন্ট সেটা না, ওভারঅল সবাইকার জন্য ইম্পর্টেন্ট। কারণ অ্যাজ এ সিটিজেন আমাদেরকে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেম বা সুপ্রিম কোর্টের ব্যাপারে বা ইন্ডিয়ান পলিটির ব্যাপারে একটু নলেজ রাখাটা খুব দরকার। তো সেই কারণে এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট হতে চলেছে। তো আর বেশি কথাবার্তা না বললে চ্যাপ্টারটা আমরা ডিসকাশন শুরু করছি। তো আমরা এখন ডিসকাস করব সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্টের ব্যাকগ্রাউন্ড নিয়ে, কিভাবে হলো না হলো। তো সুপ্রিম কোর্ট প্রথম এস্টাবলিশ করা হয়েছিল ক্যালকাটাতে 1774 সালে। কি করে হয়েছিল? রেগুলেটিং অ্যাক্ট অফ 1773-এর মাধ্যমে। তো এই রেগুলেটিং অ্যাক্ট করার কি দরকার ছিল, মানে এই রেগুলেট করার কি দরকার ছিল, তার একটা কারণ আছে। রেগুলেট করার কারণ হলো 1764 সালে বক্সারের যুদ্ধ হলো। বক্সারের যুদ্ধের পরে কোম্পানির পাওয়ার বাড়তে থাকলো। কোম্পানির পাওয়ার বাড়তে থাকছে, ব্রিটিশ ইনফ্লুয়েন্স বাড়তে থাকছে, ব্রিটিশ ক্ষমতা বাড়তে থাকছে ইন্ডিয়াতে। তো কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট দেখলো যে কোম্পানি লসে যাচ্ছে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি লসে যাচ্ছে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ পার্লামেন্টকে দেখাচ্ছে যে আমরা লসে আছি। কিন্তু ব্রিটিশ পার্লামেন্টের লোকজন দেখছে এরা ইন্ডিভিজুয়ালি, মানে কোম্পানির অফিসিয়ালরা প্রচুর বড়লোক হয়ে যাচ্ছে। যারা ইন্ডিয়াতে যাচ্ছে বড়লোক হয়ে আসছে, তো সবাই ইন্ডিয়াতে যেতে চাইছে। প্রচুর প্রচুর টাকা কামাচ্ছে, ইয়াসি করছে, বিশাল মস্তি এটা চলছে। পার্লামেন্টের লোকজন ভাবছে আমরা এখানে পার্লামেন্টে বসে আছি, আমরা কিছু করতে পারছি না, আর ওরা মস্তিতে আছে। এটা তো হওয়া যাবে না। আমাদেরকে কোম্পানিকে এত অটোনমি দেওয়া যাবে না। আমরা এখানে রেগুলেশন আনবো, রেগুলেট করব কোম্পানিকে। তো সেই কারণে 1773 সালে রেগুলেটিং অ্যাক্ট আনলো। তো এই রেগুলেটিং অ্যাক্টের আন্ডারে এই সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হলো। আচ্ছা, তো সুপ্রিম কোর্টই বা কেন দরকার হলো? মানে সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করার, মানে একটা কোর্ট এস্টাবলিশ করার কি দরকার পড়লো তখন? দরকার পড়লো কারণ ব্রিটিশ যে রুল রেগুলেশন ছিল, ব্রিটিশদের যে জাজমেন্টের রুল ছিল, ব্রিটিশ ল যে ছিল, সেটা আর ইন্ডিয়াতে যে ল ছিল পুরো ডিফারেন্ট ছিল। তো এখানে তো প্রচুর ব্রিটিশ ছিল ইন্ডিয়াতে তখন। তো তাদেরকে ট্রায়াল কোথায় হবে? তো তাদেরকে ট্রায়াল করার জন্য এই সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল। টোটাল 4জন জাজ ছিল, একজন চিফ জাস্টিস আর 3জন আদার জাজ। ব্রিটিশ ক্রাউন ওদেরকে অ্যাপয়েন্ট করতো। এবং কে ছিল চিফ জাস্টিস? এলিজা ইনফে। এবং এই ঘটনাটা পুরোটা ঘটছে ওয়ারেন হেস্টিংসের টাইমে। গভর্নর জেনারেল অফ বেঙ্গল লর্ড ওয়ারেন হেস্টিংসের টাইমে পুরো ঘটনা ঘটেছে। ওনার টাইম কত ছিল? 1772 টু 1785 অব্দি। তো এই সময় ব্রিটিশ সাবজেক্ট তো দেখতো সুপ্রিম কোর্টে, ব্রিটিশ সাবজেক্টে ট্রায়াল করা হতো। তবে ইন্ডিয়ানদের জন্য দুটো কোর্ট তৈরি করা হয়েছিল, ডিস্ট্রিক্ট দিবানি আদালত এবং ডিস্ট্রিক্ট নিজামত আদালত। ডিস্ট্রিক্ট দিওয়ানি আদালতে সিভিল ম্যাটারগুলো দেখা হতো। সিভিল ম্যাটার বলতে, সিভিল ম্যাটার মধ্যে হচ্ছে ম্যারেজ, প্রপার্টি রিলেটেড এইসব ব্যাপারগুলো। এবং এখানে হিন্দুদের জন্য আলাদা ল ছিল এবং মুসলিমদের জন্য আলাদা ল ছিল। কারণ ম্যারেজ তো হিন্দুদের আলাদা হয়, মুসলিমদের আলাদা হয়, ইভেন এখনো আলাদাই হয়। আর প্রপার্টি রিলেটেড ম্যাটারগুলো বলতে বাবার থেকে ছেলের কাছে প্রপার্টি যাবে না কার কাছে যাবে, বা মেয়েকে প্রপার্টি দেওয়া হবে কি হবে না, এগুলো হিন্দু মুসলিমের ব্যাপারটা পুরো আলাদা হয়। তো সেই কারণে হিন্দু মুসলিম দুটো আলাদা ল ছিল সিভিল কেসের জন্য। কিন্তু ক্রিমিনাল কেসের জন্য কিন্তু বোধ এক ছিল। বোধ কি ছিল? মুসলিম ল ছিল। তো এই ডিস্ট্রিক্ট দিওয়ানি আদালত থেকে অ্যাপিল করা যেত সদর দিওয়ানি আদালতে, আর ডিস্ট্রিক্ট নিজামত আদালত থেকে অ্যাপিল করা যেত সদর নিজামত আদালতে। ওকে। তো এখন যেরকম অ্যাপিল করা যায় সাবঅর্ডিনেট থেকে হাইকোর্টে বা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে, তখনও ওইভাবেই অ্যাপিল করা যেত। এবং ক্যাপিটাল পানিশমেন্টের ক্ষেত্রে সদর নিজামত আদালত থেকেই অ্যাপ্রুভাল করেই কোনো ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হতো। তারপরে মানে এই ঘটনার পরে আরো তারপরে কর্নওয়ালিসের টাইম আসে 1786 থেকে, এবং তখন একটা হায়ারার্কি অফ কোর্ট এস্টাবলিশ করা হয়েছিল। মুন্সিপস কোর্ট, ডিস্ট্রিক্ট কোর্ট, সার্কিট কোর্ট, এই
একটা হায়ারার্কি অফ কোর্টস তৈরি করা হয়েছিল ওই সময়। এবং তারপরে এই যে সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট যেটা হয়েছিল, এখন ইন্ডিয়াতে যে সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্ট হয়েছে, তার তার যে লজিকে, তার যে ডেভেলপমেন্টে যে মেজর ঘটনা ঘটে সেটা হচ্ছে এই কোর্টগুলোকে মার্জ করা হয়, মানে দিওয়ানি, সদর দিওয়ানি আদালত, সদর নিজামত আদালত, এগুলোকে মার্জ করে দেওয়া হয় এবং 3টে হাইকোর্ট তৈরি করা হয়। হাইকোর্ট অফ বম্বে, হাইকোর্ট অফ ম্যাড্রাস এবং হাইকোর্ট অফ ক্যালকাটা। এই 3টে হাইকোর্ট এস্টাবলিশ করা হয় 1862-তে। এবং এরপরে 1937 সালে 1 অক্টোবর ফেডারেল কোর্ট এস্টাবলিশ করা হয়। এই কোর্ট এস্টাবলিশ করা হলো গভর্নমেন্ট অ্যাক্ট অফ ইন্ডিয়া 1935 এর আন্ডারে। তো এই ফেডারেল কোর্টটাই 1950 সালের 28 জানুয়ারি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, মানে এখন যে সুপ্রিম কোর্ট আছে সেটা হয়। তো এই 1937 থেকে 1950 অব্দি সুপ্রিম কোর্টের সিটিং হতো পার্লামেন্ট হাউসে। ইভেন 1950-এর পরও সুপ্রিম কোর্টের সিটিং ছিল পার্লামেন্ট হাউসে। 1958 সাল থেকে প্রেজেন্ট যে লোকেশন সুপ্রিম কোর্টের, সেটা হচ্ছে তিলক মার্গ, নিউ দিল্লি থেকে হয়। তো এই হচ্ছে সুপ্রিম কোর্ট এস্টাবলিশমেন্টের একটা বেসিক ব্যাকগ্রাউন্ড। ইন্ডিয়ান কনস্টিটিউশনে বলা আছে যে আমাদের সুপ্রিম কোর্ট হচ্ছে সিঙ্গেল, ইন্টিগ্রেটেড এবং ইন্ডিপেন্ডেন্ট বডি। তো এখানে সিঙ্গেল আর ইন্টিগ্রেটেড কেন বলা হচ্ছে? সিঙ্গেল আর ইন্টিগ্রেটেড বলা হচ্ছে কারণ আমাদের যে জুডিশিয়াল সিস্টেমটা, মানে ইন্ডিয়ান জুডিশিয়াল সিস্টেমটা হচ্ছে একটা পিরামিডিক্যাল স্ট্রাকচার। সেই পিরামিডের মানে সব থেকে নিচের যে লেয়ার, সেখানে হচ্ছে সাবঅর্ডিনেট কোর্ট, তার উপরে হাইকোর্ট এবং তার উপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, যেটা আমাদের সর্বোচ্চ আদালত। তো এখানে যদি কেউ কেস, সাবঅর্ডিনেট কোর্টে সাপোজ কোনো কেস চলছে এবং কেউ ওখানে একটা সাজা শোনানো হলো, একটা জাজমেন্ট দেওয়া হলো, যেটা কোনো একটা মানুষের ঠিকঠাক মনে হলো না বা তার এগেনস্টে দেওয়া হলো, তো সে তখন হাইকোর্টে যেতে পারে। বা হাইকোর্ট থেকে, মানে হাইকোর্টেও যদি কারো কোনো জাজমেন্ট ঠিকঠাক না মনে হয়, সে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। তো একটা মানুষ সাবঅর্ডিনেট কোর্ট, সেখান থেকে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্টে অ্যাপিল করতে পারে। তো একটা ইন্টিগ্রেটেড বডি, একটা সিঙ্গেল সিস্টেম, এই জন্যই বলা হচ্ছে সিঙ্গেল এবং ইন্টিগ্রেটেড বডি। বা সুপ্রিম কোর্টও যে কোনো কেসকে নিজের আন্ডারে এনে জাজমেন্ট দিতে পারে। তো প্রত্যেকটা হচ্ছে একটা ইন্টারকানেক্টেড বডি। অ্যাকচুয়ালি আমাদের পুরো জুডিশিয়াল সিস্টেম হচ্ছে ইন্টারকানেক্টেড। এবং এই ইন্ডিয়ার সাথে আমেরিকার জুডিশিয়াল সিস্টেমের একটা পার্থক্য আছে। আমেরিকাতে ইন্টিগ্রেটেড ব্যাপারটা না, আমেরিকাতে সেন্ট্রালের জন্য আলাদা কোর্ট, স্টেটের জন্য আলাদা কোর্ট আছে, ডাবল সিস্টেম অফ কোর্টস আছে। তো ওখানে সেন্ট্রালের জাজমেন্ট আলাদা হয়, স্টেটের জাজমেন্ট আলাদা হয়, কেউ কারো ব্যাপারে ইন্টারফেয়ার করে না বা অ্যাপিল ওইভাবে করা যায় না আমেরিকার ক্ষেত্রে। তো এটা একটা বিগ ডিফারেন্স দুটো জুডিশিয়াল সিস্টেমের মধ্যে। আর আমাদের জুডিশিয়াল সিস্টেম অবশ্যই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়াল সিস্টেম, কারণ কোনো একটা দেশের জুডিশিয়াল সিস্টেম যদি ইন্ডিপেন্ডেন্ট না হয়, তাহলে সেটা দেশের পক্ষে প্রচন্ড ক্ষতিকর। মানে যে জাজমেন্টটা আসবে, সেখানে যদি লেজিসলেটিভ বা এক্সিকিউটিভের ইন্টারফারেন্স চলে আসে, তাহলে সেই জাজমেন্টটা ম্যানিপুলেটেড হবে, ঠিকঠাক হবে না। এবং এই ইন্ডিপেন্ডেন্সি বজায় রাখার জন্য অনেক কন্ট্রোভার্সি হয়েছে, অনেক কিছু চেঞ্জেস আনতে হয়েছে, অনেক রেগুলেশন চেঞ্জেস, মানে রুলস রেগুলেশনের পরিবর্তন হয়েছে। এবং কি পরিবর্তন, কি সেই কন্ট্রোভার্সি আমরা আগে ডিসকাশন করব। এবং সেটা প্রচন্ড ইন্টারেস্টিং একটা ব্যাপার যে কিভাবে এই ব্যাপারটা হলো, কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে, কিভাবে ইন্ডিপেন্ডেন্সিটা বজায় রাখা হচ্ছে, অনেক মানে ইন্টারেস্টিং ব্যাপারটা। তো আমাদের কনস্টিটিউশনের পার্ট 5-এ 124 থেকে 147 নম্বর আর্টিকেলের মধ্যে অর্গানাইজেশন, মানে সুপ্রিম কোর্টের অর্গানাইজেশন, ইন্ডিপেন্ডেন্স, জুরিসডিকশন, পাওয়ার, প্রসিডিওর, এই প্রত্যেকটা জিনিস ডিসকাশন করা আছে। তো এই আর্টিকেলগুলো আমি পরে ডিসকাস করব। প্রত্যেকটা আর্টিকেল 124, 125, প্রত্যেকটা আর্টিকেলে কি কি আছে আমি পরে ডিসকাস করব। তো এই সুপ্রিম কোর্ট আমাদের এস্টাবলিশ কবে হলো? 28 জানুয়ারি 1950 সালে আমাদের সুপ্রিম কোর্ট এস্টাবলিশ করা হলো। তো যখন এস্টাবলিশ করা হলো, তখন সুপ্রিম কোর্টের টোটাল জাজ ছিল 8 জন, একজন চিফ জাস্টিস এবং 7 জন আদার জাজেস। তো তারপরে 1950 সালের পর থেকে মানে পপুলেশন বাড়তে থাকে, আস্তে আস্তে ইন্ডিয়ার পপুলেশন বাড়তে থাকে এবং কোর্টে কেসের সংখ্যাও বাড়তে থাকে। এবং কোর্টে কেসের সংখ্যা যেহেতু বাড়ছে, তো সেহেতু জাজের সংখ্যাও বাড়াতে হবে, না হলে তো সমস্যা, না কিভাবে হবে? তো ওই জন্য পার্লামেন্ট সময়ের সাথে সাথে জাজের সংখ্যা বাড়তে থাকলো। তো 1950 সালে 8 জন ছিল,
1956 সালে সেটা 10 জন হলো, 1960 সালে 13 জন, 1977 সালে 17 জন, 1985 সালে 1986 সালে 25 জন, 2009 সালে হলো, তারপরে ওটা বেড়ে 31 জন, এবং 2019 সালে ফাইনালি হলো 34 জন। একজন চিফ জাস্টিস, মানে প্রেজেন্টলি একজন চিফ জাস্টিস এবং 33 জন আদার জাজেস। তো এই সংখ্যাটা মানে টোটাল 34 জন জাজেস সুপ্রিম কোর্টের আছে, এবং আমাদের পপুলেশন এখন অলমোস্ট 130 কোটিরও ওপরে। তো এত মানুষের জন্য এত সংখ্যা, জাজের সংখ্যাটাও অনেকটাই যেহেতু কম, তো এখন বিভিন্ন ফাস্ট ট্র্যাক কোর্ট বা ন্যায় পঞ্চায়েত বা বিভিন্ন স্পেশাল কোর্ট অ্যারেঞ্জ করা হয়, এবং যাতে তাড়াতাড়ি জাজমেন্ট দেওয়া যায় আর কি। কারণ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এদের প্রচুর প্রচুর প্রেশার, তো অনেক কেস প্রচুর টাইম ধরে ঝুলে যায়, প্রচুর টাইম ধরে ঝুলে যায়। আর বলে যে ব্যাপারগুলোকে কন্ট্রোল করার জন্য এইভাবে আরো বেটার সিস্টেম আনা হচ্ছে, আস্তে আস্তে ডেভেলপমেন্ট করা হচ্ছে, মানে জুডিশিয়াল সিস্টেমকে অবশ্যই ডেভেলপমেন্ট করা হচ্ছে। তো আমরা এখানে সুপ্রিম কোর্টের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড এবং অর্গানাইজেশন নিয়ে ডিটেলে ডিসকাস করলাম। তো এই নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব যে সুপ্রিম কোর্টের জাজদের কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করা হয়, এবং জাজদের অ্যাপয়েন্টমেন্ট করার জন্য যে 3টে জাজেস কেস হয়েছিল সেইগুলো আমরা নেক্সট ভিডিওতে ডিসকাস করব। তো আজকের মতো এখানেই আমরা ভিডিওটা শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর লাইক যদি ভালো লাগে, অবভিয়াসলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম আজ থেকে অনেক দিন আগে, তো তার লিঙ্কটা আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো ওখান থেকে গিয়ে ওটাও আপনি দেখে নিতে পারেন, ওখানেও একটা ইনফরমেটিভ ভিডিওই আছে। তো থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন।